হ্যালো, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে আলো প্রসঙ্গে কিছু গল্প করব। স্রেফ গল্প, অন্য কোনো কথাবার্তা নাই। সাধারণ সমাজে বসে আলোচনা করবো আলো সম্বন্ধে। প্রথমেই তোমাদের প্রশ্ন আসতে পারে, আলো কি? আলো কি? এটা অনেক কঠিন প্রশ্ন। আমি মনে হয় আলো কি এটা সম্বন্ধে খুব হালকা কিছু কথা বলি। আমরা পরবর্তীতে আলো সম্বন্ধে গভীর আলোচনা করব। তখন আমরা জানতে পারবো প্রকৃতপক্ষে আলো কি, এর চেহারা কি। আমরা সাধারণভাবে যেটা জানি, যেমন তাপ এক প্রকার শক্তি, বৈদ্যুতিক শক্তি, আলো তেমনি এক প্রকার শক্তি। যেমন সূর্য থেকে তাপ এসে আমাদের তাপ দেয়, আমরাও সূর্য থেকে আলো পাই। আমরা বিভিন্নভাবে বৈদ্যুতিক শক্তি রূপান্তর করে আলোক শক্তিতে রূপান্তর করতে পারি, বা তাপ শক্তি রূপান্তর করতে পারি। তেমনি জাস্ট এরা শক্তির পরস্পর রূপান্তর হয়, যেমন আলো তেমনি তাপ থেকে, আলো থেকে তাপ বা আলো থেকে কাজ ইত্যাদি ইত্যাদি আমরা করতে পারি। আলো এক প্রকার শক্তি, এক স্থান থেকে আরেক স্থানে শক্তি স্থানান্তর করে। প্রেক্ষাপট ভিন্ন হলে সে এক রূপ থেকে আর রূপ নিতে পারে। এটুকুই আপাতত থাক আমাদের কাছে। পরবর্তীতে এটা নিয়ে একটু গভীর আলোচনা করব। তৃতীয় প্রশ্ন, সেটা হলো আলো কি আমরা দেখতে পাই? তোমরা দুটো উত্তর দিতে পারো। একদল বলতে পারে হ্যাঁ, আলো আমরা দেখতে পাই, আমরা সূর্যকে দেখতে পাই, আমরা রোদ দেখতে পাই, আমরা চাঁদের আলো দেখতে পাই, এই জ্যোৎস্না দেখতে পাই, আমাদের ঘরে বাল্ব জ্বলে, বাল্বকে আমরা দেখতে পাই, আলো আমরা দেখতে পাই। আবার অনেকে বলতে পারে আমরা আলোকে তো দেখতে পাই না, বরং যেখান থেকে আলো আসে সেই জায়গাটাকে দেখতে পাই। যদি কোনো বস্তু থেকে আলো আসে তাহলে আমরা এই বস্তুটাকে দেখতে পাই, বা যদি কোনো বস্তুটা আলো পড়ে এবং সেই আলো প্রতিফলিত হয়ে যদি আমাদের চোখে পড়ে তাহলে ওই বস্তুকে আমরা দেখতে পাই। এরকম দুরকম মতবাদ থাকতে পারে, কথাবার্তা থাকতে পারে। তো আমরা একটু ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করে দেখে নিই যে আদৌ আলো আমরা দেখতে পাই কি না। ঠিক আছে, ধরো তুমি আমাকে দেখতে পাচ্ছ, তাই না? তুমি আমাকে দেখতে পাচ্ছ, নিঃসন্দেহে দেখতে পাচ্ছ। আমি যদি আমার মুখের সামনে একটা কাগজ ধরি, তাহলে কি তুমি আমার মুখ দেখতে পাচ্ছ? তুমি বলবে না। তুমি বলবে যে আমি যেহেতু কাগজ, আপনার মুখ থেকে আলো আসছে না, কাগজে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই আপনাকে আমি দেখতে পাচ্ছি না। ভালো, আমার কোনো আপত্তি নেই, সত্য কথা। আচ্ছা, আমি যদি বলি তুমি কাগজ দেখতে পাচ্ছ বলে আমাকে দেখতে পাচ্ছ না, এটা কি খুব একটা ভুল হবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যদি ধরো এই কাগজের উপরে কোনো আলো না পড়ে, একেবারে আলো পড়ছে না, আমার মুখে গিয়ে আলো পড়ছে, তাহলে সামনে কাগজ থাকলে তুমি কাগজকে দেখতে পেতে না, এটা একটা কালো বস্তু বলে মনে হতো। তাহলে আমি বলতে পারি তুমি একটা কালো বস্তুকে দেখতে পাচ্ছ আমার সামনে, সেহেতু তুমি আমার মুখ দেখতে পাচ্ছ না। কারণ আলো না পড়লে আলো নাই মানে কালো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থাক, আমি একটু ঘুরিয়ে বলি। হ্যাঁ, আমি তোমার সঙ্গে একমত যে আমার মুখ থেকে কাগজ ভেদ করে কোনো আলো তোমার চোখে পড়ছে না, আর তাই তুমি আমাকে দেখতে পাচ্ছ না। আচ্ছা তুমি আমাকে বলো, যদি কাগজ ভেদ করে আমার মুখ থেকে প্রতিফলিত আলো তোমার কাছে যেত, সব যেত, পরিষ্কার করে চলে যেত, কোনো বাধাপ্রাপ্ত না হতো, তুমি নিঃসন্দেহে আমাকে দেখতে পেতে। এ ব্যাপারে নিঃসন্দেহে তোমার কোনো আপত্তি নাই। আমার প্রশ্ন, তাহলে তুমি কি এই কাগজটাকে দেখতে পেতে? আচ্ছা, জটিল হয়ে গেছে, আরো সিম্পল করি। তুমি আমাকে দেখতে পাচ্ছ, এখানে ধোঁয়া আছে, ধরো ধোঁয়া, ধূপ জ্বালিয়ে দিয়েছি বা কোনো উনুন জ্বালিয়েছে, তাতে কাঠের উনুন, হা হা করে ধোঁয়া উঠছে। তুমি কি আমাকে দেখতে পাবে? তুমি ধোঁয়া দেখতে পাবে, আমাকে দেখতে পাবে না। তুমি ধোঁয়া দেখতে পাচ্ছ বলে আমাকে দেখতে পাচ্ছ না, বা তুমি বলতে পারো যে ধোঁয়া ভেদ করে আলো যাচ্ছে না, হোয়াটএভার ইট মে বি, তুমি ধোঁয়া দেখতে না পেলে আমাকে দেখতে পেতে। আচ্ছা, এখানে কি বাতাস আছে? তোমার এবং আমার মাঝে কি বাতাস আছে? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? তুমি যদি আমাকে দেখতে পাও, তাহলে কি তুমি বাতাস দেখতে পাচ্ছ?
না, বাতাস দেখতে পাচ্ছ না। পরিষ্কার কথা, তুমি বাতাস দেখতে পাচ্ছ না। তুমি বাতাস দেখতে পেলে আমাকে দেখতে পেতে না। তাহলে বলো, এখানে কি আলো আছে? আমার চারিদিকে কি আলো আছে? তোমার চারিদিকে কি আলো আছে? তোমার সামনে দিকে আলো যাচ্ছে আসছে? যদি আলো থেকে থাকে এবং যদি আমাকে দেখতে পাও, তার মানে কি এই নয় যে তুমি আলোকে দেখতে পাচ্ছ না? ওকে, এই লজিক আমাদের যথেষ্ট, আমাদের বোঝা নিয়ে কথা। আমরা আলো দেখতে পাই না, কোনো বস্তুতে আলো পড়লে ওই বস্তুকে দেখতে পাই। মাথায় ঠিক রাখো, আমরা আলোকে দেখতে পাই না, কোনো বস্তুর উপর আলো পড়লে সেই বস্তুকে দেখতে পাই, কিংবা কোনো উৎস থেকে আলো এসে আমার চোখে পড়লে সে আলো উৎসকে আমরা দেখতে পাই। ওকে, আরো দুটো ছোট ছোট কথা বলবো। সেটা হলো, আমরা খুব পরিচিত দুটো শব্দ আমাদের হরদম লাগবে। তার মধ্যে একটা শব্দ হলো ছায়া কি, আর একটা শব্দ হলো প্রতিবিম্ব কি। আগে ছায়া কি সেটা নিয়ে আসে। ছায়া হলো আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে বস্তুর পশ্চাৎ ভাগে যে অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয় তাকে ছায়া বলে। ওকে, আমরা একটা পরীক্ষা করে দেখব। ওয়েট, থ্যাংক ইউ। ওকে, এখন আমার সামনে একটা বিন্দু উৎসের মতো আলো আছে। এই দেখো আমার একটা পেন, এই দেখো তার ছায়া। আলোক উৎসের সামনে কোন অস্বচ্ছ বস্তু রাখলে তার পশ্চাৎ ভাগে যে অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয় তাকে ছায়া বলে। ছায়া হলো এই অংশটায় কোনো আলো নেই, এটা এর শুধু আকৃতি দেখায়, অবয়ব দেখায় না। এটা কি রং দেখতে পাচ্ছি না, এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছি না, শুধু তার আউটলাইনটা দেখতে পাচ্ছি, মাঝখানে অন্ধকার। একে ছায়া বলে। ছায়া আবার দুই প্রকার, একটা প্রচ্ছায়া আর একটা উপছায়া। ওয়েট, এবার দেখো, তুমি সঙ্গে ছায়া দেখতে পাচ্ছ, অন্ধকার। দেখো ক্রমান্বয়ে আমার ছায়াটা কেমন চিকন হয়েছে, আমার এটা বিস্তৃত আলো, কিন্তু দেখো পাশে আমার কিছুটা আধা আলো আধা অন্ধকার অঞ্চলের সৃষ্টি হচ্ছে। এগুলোকে বলা হয় উপছায়া। আর মাঝখানের যে কালো অঞ্চল এটাকে বলা হয় প্রচ্ছায়া। দেখো, আমি যদি পর্দা থেকে কলমটাকে দূরে নিয়ে আসি, আমার এই অবস্থায় এসে প্রচ্ছায়া নাই হয়ে গেছে। এরপর দেখো মাঝখানে আলোকিত হয়ে গেছে, আমার দুই দিকে উপছায়া হয়ে গেছে। যেমন দেখো, উপছায়া আস্তে 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 হারিয়ে যাচ্ছে। পরিষ্কার? এই যে আমরা পরে একটা ছবি এঁকে আমরা বোঝার চেষ্টা করবো। আমি জাস্ট আলো দিয়ে তোমাকে দেখিয়ে দিলাম কাকে প্রচ্ছায়া বলে, কাকে উপছায়া বলে। প্রচ্ছায়ার জন্য বিন্দু উৎস দরকার ছিল শুধুমাত্র প্রচ্ছায়ার জন্য। আর যদি বিস্তৃত আলো হয় বা একটু ছড়ানো আলো হয়, তাহলে আমাদের উপছায়া এবং প্রচ্ছায়া দুটাই গঠিত হয়। ওকে, আমরা একটু ছবি কে বুঝিনি কেমন করে ঘটনা ঘটছে। ধরো এই একটা বিন্দু উৎস, এই একটা অস্বচ্ছ বস্তু। এখান থেকে সব দিক দিয়ে আলো যাবে। ধরো এখানে পার হতে পারছে না, আলো তো উৎস থেকে সব জায়গায় ছড়ায়, আমরা এটা জানি, সব জায়গায় ছড়ায়। ওকে, আমি এটাকে টার্গেট করে আনতে চাচ্ছি। এই আলোটা পার হয়ে চলে যাবে, এটা গেল না, এটাও গেল না, এটা পার হয়ে চলে যাচ্ছে। ওকে, এটা উৎস। এরপরে এগুলো আলো যাবে, এগুলো আলো যাবে, এগুলো দেখাতে চাচ্ছি না। আমি এখানে একটা পর্দা রাখি, তাহলে কি ঘটবে দেখো, এই অঞ্চলটুকুতে ছায়া পড়বে, অন্ধকার অঞ্চল। এখানে আলো, এখানে আলো, এখানে আলো, চারিদিক থেকে আলো, এখানে অন্ধকার। এটা হলো প্রচ্ছায়া। প্রচ্ছায়া বিন্দু উৎসের জন্য সুন্দর প্রস্ফুটিত শুধুমাত্র প্রচ্ছায়া হয়। আসল, এবার আমরা একটা একটু বড় প্রশস্ত আলো উৎস নেব। তবে আপাতত আমি আমার বস্তুর চেয়ে ছোট। আমি এটাকে অসংখ্য বিন্দু উৎসের সমন্বয়ে কল্পনা করতে পারি। সুতরাং এখান থেকে আমি আলো নিতে পারি, এই আলো নিতে পারি,
এই আলো যদি নিই আমি, তাহলে ভিতরে সব আলোর হিসাব নিকাশ হয়ে যাবে। আমি তো এই দ্বিমাত্রিক, সুতরাং শুধু এটাকে আর এটাকে নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমি বলতে পারি যে এই আলোটা যাবে, এরপর থেকে আর কোনো আলোই যাবে না, যাবে না, যাবে না, এই হলো না মনে হয়, এই আলোটা যাবে, এর পরের গুলো যাবে, পরের গুলো যাবে, পরের গুলো যাবে, দেখাতে যাচ্ছি না, এগুলো সব যাবে, এর দেখাতে যাচ্ছি না। তবে এর জন্য এই অঞ্চলটুকুতে কোনো আলো নাই। যদি এটা বিন্দু ছিল হতো, তাহলে এখানে একটা সুন্দর ছায়াটা কাগজ দেবে, এটার কথা ভুলে যাবে। এবার এটা এই আলোটা যাবে, এরপর থেকে কোনো আলো যাবে, কিন্তু এই দিকে কোনো আলো আসবে না। আবার এই করতে করতে এই পর্যন্ত কোনো আলো আসবে না, তারপরে থেকে দিকে আলো আসবে। তাহলে এই রশ্মির উপরে আলো পাবো, এই রশ্মির নিচে আলো পাবো এই বিন্দুর জন্য, আর এই বিন্দুর জন্য এর উপরে আলো পাবো, এই বিন্দুর জন্য এর নিচে আলো পাবো। তাহলে দেখো এই অঞ্চলে কারো কোনো আলো নাই। এখানে একটা পর্দা এখন দিই আমি। তাহলে এই অঞ্চলটায় পুরোপুরি অন্ধকার, একেবারে অন্ধকার। আর এই অঞ্চলটায় সবসময় দেখো এক পক্ষের আলো আছে আর এক পক্ষের আলো নাই। এই অঞ্চলে এই পক্ষের আলো আছে, এই পক্ষের আলো নাই। এই অঞ্চলে এই পক্ষের আলো আছে, এই পক্ষের আলো নাই। ফলে এক অর্ধেক আলো আছে, ফলে আধা আধা আলোকিত হয়েছে। এটাকে বলবো আমরা উপছায়া। উপছায়া। আর এটাকে বলবো আমরা প্রচ্ছায়া। পরিষ্কার? আচ্ছা, আরেকটু দেখে নিই। যদি আমাদের প্রতিবিম্ব বস্তুটা উৎসটা মানে অস্বচ্ছ বস্তুর চেয়ে বড় হয়, তাহলে আরো মজার ঘটনা ঘটে। ধরো এটা একটা আলোক উৎস, এটা একটা অস্বচ্ছ বস্তু। সেফ দুটো লাইন টানবো আমি, হলো না। ধরো এটা যাবে, আর এটা এখান থেকে নিই, এটা যাবে, আর এটা যাবে, এর এপারে যাবে, এপারে যাবে, এর এপারে যাবে, এপারে যাবে। আচ্ছা, আমি এক পর্দা বিবেচনা করি। এই অংশে অন্ধকার, অন্ধকার, প্রচ্ছায়া। এই অংশটুকু এক সাইডে আলো আছে আর এক সাইডে আলো নাই, প্রচ্ছায়া। এক নম্বর কথা। দুই নম্বর, যদি এখানে পর্দা দেয়, দুই নম্বর একটু বড় করে নি। দুই নম্বর, এখানে বিন্দুবৎ প্রচ্ছায়া আর গোটাটাই উপছায়া। তিন নম্বর, এটা এই অংশে দেখো আলো, কোন এ পক্ষে আলো আছে, এই পক্ষে আলো আছে, আর এই অংশটায় আর এই অংশটায় দেখো এক পক্ষের আলো আছে আর এক পক্ষের আলো নাই, এই অবস্থা। তাহলে এটা পুরোপুরি আলো, এটা উপছায়া। এটা তিন নম্বর। আমি অনেক দূরে চলে যাই, তাহলে দেখো আস্তে আস্তে আমাদের ছায়ার চওড়াটা বড় হচ্ছে, ছায়ার চওড়াটা বড় হচ্ছে এবং ভিতরে আলোকিত অংশ অনেক বড় হচ্ছে। অল্প একটু জায়গায়, এতখানি জায়গায় ছায়া ফেলতে গিয়ে এদিকে বরং বহু আলো সকল দিক থেকে চলে আসছে। ফলে এগুলো আর তেমন বোঝা যায় না যে আচ্ছা আধা আলো আধা অন্ধকার, মানে পুরোপুরি আলোকিত হয়ে যায়। অর্থাৎ বেশি দূরে গেলে আর তার কোনো ছায়া বা প্রচ্ছায়া থাকে না।
যেমন প্লেন আকাশে উড়লে তার মাটিতে ছায়া প্রচ্ছায়া পড়ে না, তার কারণ সূর্য অনেক বড় উৎস, তার জন্য প্লেন যখন আকাশে অনেক উপর দিয়ে যায় তখন এই ঘটনা ঘটে যখন মাটিতে এসে কোনো ছায়া পড়ে না। ক্লিয়ার? ছায়া প্রচ্ছায়া। আচ্ছা, এবার আমরা চিন্তা করব প্রতিবিম্ব কাকে। আলোক উৎস থেকে একাধিক আলোক রশ্মি এসে কোনো তল দ্বারা প্রতিফলিত বা প্রতিফলিত হওয়ার পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় বা কোনো বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, তাহলে ওই বিন্দুটি হবে ওই উৎসের ওই বিন্দুর প্রতিবিম্ব। আমি আবার বলি, কোনো আলোক উৎস থেকে একাধিক আলোক রশ্মি এসে কোনো তল দ্বারা প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি কোনো বিন্দুতে মিলিত হয় কিংবা কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় বা কোনো বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, তাহলে ওই বিন্দুটাকে উক্ত বিন্দুর প্রতিবিম্ব বলবো। যদি মিলে যায় তাহলে আমরা এই প্রতিবিম্বকে বলবো বাস্তব প্রতিবিম্ব। আর যদি মিলছে বলে মনে হয় বা কোনো বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, তাকে আমরা বলবো অবাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়, অবাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না। বাস্তব প্রতিবিম্ব উল্টা হয়, অবাস্তব প্রতিবিম্ব সোজা হয়। আমরা এক কাজ করি, ব্যাপারটা একটু কঠিন হতে পারে, আমি তবু একটা তোমাদের তো ক্লাস 10-এ লেন্স পড়েছো, ওকে, লেন্স দিয়েই আমরা একটু দেখি বাস্তব প্রতিবিম্ব দেখতে কেমন, কেন পর্দায় পড়ে, অবাস্তব প্রতিবিম্ব দেখতে কেমন, কেন পর্দায় পড়ে না। ওকে, আসো, এই একটা লেন্স। আচ্ছা, আমি আবার বলি, তোমরা যে ছবি তোলো ক্যামেরায়, যে ছবিটা পাও প্রিন্ট করে বা যা দেখতে পাও, সেটা কিন্তু বাস্তব প্রতিবিম্ব। হুবহু তোমার মুখ দেখতে পাও, নাক চোখ মুখ আইডেন্টিফাই করতে পাও, কিন্তু ছায়ায় তুমি তোমার নাক মুখ চোখ আইডেন্টিফাই করতে পারবে না, কালার আইডেন্টিফাই করতে পারবে না, অর্থাৎ অবয়ব পাওয়া যায় না, আকার আকৃতিটা পাওয়া যায়। হচ্ছে। তবে হ্যাঁ, এই কথা যদি বলো যে টিভিতে আমি যে সিনেমা দেখি, টিভিতে যে সিনেমা দেখি বা টিভিতে যে অনুষ্ঠান দেখি, সেটা কি এই বাস্তব প্রতিবিম্ব? না, ওটা প্রতিবিম্ব না, ওটা অন্য জিনিস। প্রতিবিম্ব আলো ফেলে সৃষ্টি করতে হবে, ঠিক আছে? আলোকে ফেলে কোনো মাধ্যম দ্বারা প্রতিফলিত প্রতিষ্ঠিত করে কোনো বিনিমিত হতে হবে। যদিও ওটা হুবহু প্রতিবিম্ব বলেই মনে হয়, কেননা মানুষের চেহারা হুবহু অবিকল দেখায়, কিন্তু টেকনোলজি বন্ধ হচ্ছে। তোমাদের ক্যামেরার যে ছবি সেটা, তুমি আয়না যে মুখ দেখো সেটা, আয়না যে মুখ দেখো সেটা অবাস্তব প্রতিবিম্ব, ক্যামেরা যে ছবি তুলো সেটা বাস্তব প্রতিবিম্ব। আসো না দেখি, ধরো একটা আলোক কেন্দ্র উত্তল লেন্স, ধরো এটা ফোকাস, এখানে একটা বস্তু আছে, অক্ষের সমান্তরাল রশ্মি লেন্সে এসে পড়লে ফোকাস দিয়ে চলে যায়, আলোক কেন্দ্র দিয়ে পড়লে কোন রকম বাঁকা চাকা কিছু হয় না, সোজা বেরিয়ে যায়, কোনো কিছুই ঘটে না, কোনো কৌণিক পরিবর্তন ঘটে না। এই দেখো, তাহলে দেখো এখান থেকে দুটো আলোক রশ্মি এসছে, এসে এরা সরাসরি এখানে মিলিত হয়েছে, অতএব এই বিন্দুটা প্রতিবিম্ব এখানে গঠিত হবে। ফলে এরকম করে অসংখ্য বিন্দু চিন্তা করলে এইরকম একটা আমরা প্রতিবিম্ব পাবো। বাস্তব রশ্মি মিলেছে এখানে এসে, অতএব এখানে পর্দা রাখলে আলো পড়বে না, পড়বে না, আলো পড়বে, অতএব পর্দায় প্রতিবিম্ব দেখা যাবে। নেক্সট কথা চিন্তা করো, ধরো আমার এই বস্তুটা এইখানে আছে, অ্যাজ ফর এক্সাম্পল আমি টেনে এখানে দিয়ে এসেছি, ঠিক আছে, অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যাবে, গেল, এখানে আমার কোনো আপত্তি নেই। আলোক কেন্দ্র দিয়ে গেলে বাঁকে বাঁকে চলে আসবে। এই দেখো এখানে এসে এটা এবারে কিন্তু বাঁকছে না, এটা কিন্তু আসল রশ্মি এখান থেকে এসছে, এখানে মিলছে না। এখন যদি এটাকে পশ্চাৎ দিকে আমি বর্ধিত করি, এটা কাল্পনিক রশ্মি, এটা কিন্তু কখনই বাস্তব রশ্মি না,
আলো এখানে কখনই যাচ্ছে না। আমি যেখানে চোখ লাগিয়ে তাকিয়ে দেখি তখন আমার কাছে মনে হবে যে এখানে এই বস্তুটা আছে। এই হলো ঘটনা। অর্থাৎ এখানে পর্দা রাখলে কি হবে? আলো তো পড়ছে না। যেখানে পর্দা রাখছো সেখানে আলো না পড়ে তাহলে কি প্রতিবিম্ব হবে? প্রতিবিম্ব হবে। অর্থাৎ অর্থাৎ অবাস্তব প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না, কারণ ওখানে আলোই তো যায় না পর্দায়। ঠিক আছে না? আর জিনিস লক্ষ্য রাখো, মাথায় রাখো যে অবাস্তব প্রতিবিম্ব কিন্তু সোজা হয় আর বাস্তব প্রতিবিম্ব কিন্তু উল্টা হয়। অবাস্তব প্রতিবিম্ব সোজা হয়, সোজা হয়, বাস্তব প্রতিবিম্ব উল্টা হয়। ঠিক আছে? পরিষ্কার? কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ। অনেক আলোচনা হয়ে গেল, আজকে থাক। আসো এবারে আমরা কতগুলো সংজ্ঞা শিখে নিই, যে সংজ্ঞা আমরা জানি প্রতিফলন প্রতিসরণে খুব বেশি ব্যবহৃত হয়। তার মধ্যে একটা হলো বিভেদ তল, তারপরে অভিলম্ব, ঘন মাধ্যম, হালকা মাধ্যম, স্বচ্ছ মাধ্যম, মানে অস্বচ্ছ মাধ্যম। এই স্বচ্ছ মাধ্যম, এই শব্দগুলো ওর অর্থ বা তাৎপর্যটা কি একটু আমরা ক্লিয়ার হয়ে নিই, কেন এটা আমাদের হরদম লাগবে, ভুল ধারণা থাকা ঠিক না। প্রথমে আসি বিভেদ তল কাকে বলে। বিভেদ তল, বিভেদ তল হচ্ছে দুটো তলকে যে পার্থক্য করে তাকে বিভেদ তল বলে। আরো একটা সহজ এক্সাম্পল, এই ধরো দুটো হাত জোড়া করে দাও, আমি বলতে পারি আমার ডান হাত যেখানে শেষ সেখানে বাঁ হাত আরম্ভ, বা যেখানে বাঁ হাত শেষ সেখানে ডান হাত আরম্ভ। বা বলতে পারি আমার এই দুই হাতের মাঝে যদি একটা কাল্পনিক তল কল্পনা করি যার অস্তিত্ব নাই, কোনো গুরুত্ব নাই, তাতে অস্তিত্ব নাই, যার এক পাশে বাঁ হাত এক পাশে ডান হাত, এই তলটাকে, এই সংযোগ তলটাকে আমরা বলবো বিভেদ তল। এই যে বোর্ড বাতাস, বোর্ড বাতাস, এই যে তল যার কোনো অস্তিত্ব নাই, যার একবারে বোর্ড যার একবারে বাতাস, ওই তলটাকে আমরা বলবো বিভেদ তল। পরিষ্কার? ওকে। অভিলম্ব, অভিলম্ব আমরা কিন্তু বলি যে আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, কথাটা কিন্তু একটু ত্রুটিপূর্ণ। একটু আসো আমরা পরিষ্কার করে নিয়ে আগে। সেটা হলো এই, ধরো একটা রেখা, এই একটা রেখা, এটা অবশ্যই লম্ব, 90 ডিগ্রি থাকে লম্ব। এখন কি লম্ব নয়? এখন কি লম্ব নয়? এখন কি লম্ব নয়? আচ্ছা এখন কি লম্ব নয়? এখন কি লম্ব নয়? আচ্ছা এখন কি লম্ব নয়? আচ্ছা এখন কি লম্ব নয়? একটা রেখার উপর একটা বিন্দুতে অসংখ্য লম্ব হতে পারে, অসংখ্য লম্ব হতে পারে, কিন্তু একটা তলের উপরে কোনো একটা বিন্দুতে একটাই মাত্র লম্ব হতে পারে। এদিকেও লম্ব হতে হবে, এদিকেও লম্ব হতে হবে, এদিকেও লম্ব হতে হবে। অভিষ্ট রূপে লম্বকে অভিলম্ব বলে, তলের উপর অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। ঠিক আছে? আপাতন বিন্দুতে অঙ্কিত লম্ব কথাটা হচ্ছে বলা উচিত আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত লম্ব। আপাতন বিন্দুতে অঙ্কিত লম্ব, একটা বিন্দুতে অঙ্কিত লম্ব হচ্ছে আপাতন বিন্দুতে রশ্মি, একটা রেখা, এটা অসংখ্য লম্ব হতে পারে। এটা নয়, আপাতন বিন্দু যে তলের উপরে আপতিত হয়েছে, যে তলের উপর আপতিত হয়েছে এটি বিভেদ তল, এর উপরে অঙ্কিত লম্ব। আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত লম্ব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা স্বচ্ছ মাধ্যম আর অস্বচ্ছ মাধ্যম এই শব্দটাকে জানবো। কাকে বলে স্বচ্ছ মাধ্যম? আমরা বলি যে যেখান দিয়ে আলো যাওয়া আসা করতে পারে সেটা স্বচ্ছ মাধ্যম। আমি বলবো কথাটা সঠিক নয়, কিন্তু এটা আলোর জন্য স্বচ্ছ। আসলে মূলত স্বচ্ছ মাধ্যমটা কাকে বলে এটা জানা দরকার। আচ্ছা ধরো তোমার বাড়িতে জানলা আছে, জানলায় ওভার থাই বা কাঁচ লাগানো আছে, যখন তুমি কাঁচ লাগিয়ে দিলে, তার গ্রিল লাগানো আছে, কিন্তু তারপরে গ্রিল লাগানো আছে, তারপরে থাই লাগানো আছে। তুমি যখন গ্রিল তো থাকবে, যখন তুমি থাই লাগিয়ে দিলে মানে কাঁচ বন্ধ করে দিলে, তখন ওখান দিয়ে আলো আসতে পারবে, বাতাস কি আসতে পারবে, মশামাছি, পাখি, শিয়াল, বিড়াল, কুকুর কিছু আসতে পারবে না। কে আসতে পারবে? আলো আসতে পারবে। থাই খুলে দাও, তাহলে তোমার এখন বাতাস আসতে পারবে, আলো আসতে পারবে, মশামাছি আসতে পারবে,
বিড়াল আসতে পারবে, পাখি আসতে পারবে, কুকুর আসতে পারবে না, ছাগল ভেড়া গরু আসতে পারবে না, চোর আসতে পারবে না। ঠিক আছে, এবার গ্রিলটাও খুলে দাও, আলো আসতে পারবে, বাতাস আসতে পারবে, পাখি আসতে পারবে, বিড়াল কুকুর শিয়াল গরুও আসতে পারবে, পারবে না? হাতি আসতে পারবে না, তুমি আসতে পারবা, চোরও আসতে পারবে। যার জন্য যে রাস্তাটা বাধাহীন তার কাছে সেটা তত স্বচ্ছ মাধ্যম। বিনা বাধায় যে রাস্তাতে যে যাওয়া আসা করতে হবে তার জন্য সেটা তার স্বচ্ছ। যেমন এই তুমি গ্রিল লাগানো আছে, চোরের জন্য অস্বচ্ছ মাধ্যম, গরুর জন্য অস্বচ্ছ মাধ্যম, ছাগলের জন্য অস্বচ্ছ মাধ্যম। যখন তুমি থাই লাগিয়ে দিল, বাতাসের জন্য অস্বচ্ছ মাধ্যম, তাপের জন্য অস্বচ্ছ মাধ্যম, আলোর জন্য স্বচ্ছ মাধ্যম। ব্যাপারটা হচ্ছে তাই, স্বচ্ছ আর অস্বচ্ছ। এবার ও ঘন ও মাধ্যম আর হালকা মাধ্যম কাকে বলে? ঘন মাধ্যম, হালকা মাধ্যম। ঠিক আছে, তুমি একটা কাজ করো, 1 গ্লাস পানি নাও, 1 গ্লাস পানি নিয়ে ওর উপরে 1 ফোঁটা সোয়াবিন তেল ফেলে দাও। আমাকে বলো তো, সোয়াবিন তেল ডুববে না ভাসবে? হ্যাঁ, ভাসবে, ঠিক বলছো, ভাসবে, সোয়াবিন তেল ভাসবে। তার মানে সোয়াবিন তেল হালকা আর পানি ভারী, অর্থাৎ পানির ঘনত্ব সোয়াবিন তেলের চেয়ে বেশি। আচ্ছা, পানির উপরে কেন তেল দিলেও তো কেন তেল ভাসবে, পিচও ভাসবে। তুই বলো না স্যার পিচ ভাসবে না, পিচ ভাসবে। কেন ভাসবে? তুমি খেয়াল করেছো কি আমাদের বর্ষাকালে রাস্তাগুলো ভেসে ভেসে উঠে যায়, পানি তল দিয়ে ঢুকে যায় পিচের নিচে, পিচকে ঠেলে উঠিয়ে দেয়, হরহর করে সব ভেসে উঠে নষ্ট হয়ে যায় রাস্তা। অতএব পিচের মধ্যে ফাঁক থেকে থাকে, রাস্তা বানানোর সময় যদি ভিতরে পানি ঢুকে গেল ওই রাস্তা শেষ। তাহলে পিচ পানিতে ভাসে, তাহলে পিচের চেয়ে আমাদের পানি ভারী। ঠিক আছে, তাহলে পানি ভারী, সোয়াবিন তেল হালকা, কেন তেল হালকা, পানি ভারী, পিচ হালকা, পানি ভারী। আচ্ছা ঠিক আছে, তুমি হাতে একটু সোয়াবিন তেল নিয়ে নাড়ো, পানি নিয়ে নাড়ো, কাকে বেশি ঘন বলে মনে হবে? তুমি একটু পিচকে হাতে নিয়ে এমনি করে নাড়ো, পানিকে এমনি করে নাড়ো, কাকে ঘন বলে মনে হবে? নিঃসন্দেহে পিচকে ঘন বলে মনে হবে। পানির তুলনায় সোয়াবিনকে ঘন বলে মনে হবে। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ ঘন? আসলে আমরা একটা এক্সাম্পল নিই। ধরো একটা পাকা রাস্তা আছে, তোমাকে দৌড়াতে বলা হলো। প্রথমে আছে পাকা রাস্তা, তারপরে কিছুটা আছে হাঁটু পরিমাণ পানি, তারপরে কিছুটা আছে হাঁটু পরিমাণ কাদা, তারপরে আবার আছে কি বলে পাকা রাস্তা। তুমি এই পাকা রাস্তায় ঘন্টায় 10 কিলোমিটার পার বেগে দৌড়াতে পারো, ফাইন। তুমি দৌড়াতে শুরু করলে, যেই পানিতে নেমে গেলে তোমার বেগ 5 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, হবে না? বেড়ে যাবে? হ্যাঁ, কমে যাবে। ঠিক আছে, কমে গেল, 5 কিলোমিটার হয়ে গেল। এবারে যখন তুমি কাদায় গিয়ে পড়লে তখন তোমার দেখা গেল 2 কিলোমিটার পার আওয়ার বেগ হয়ে গেছে, আরো বেগ কমে গেছে। তারপরে এই যে পাকায় উঠে গেলে আবার তোমার 10 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াতে শুরু করে দিলে। তাহলে বাতাসে তোমার 10 কিলোমিটার, পানিতে তোমার 5 কিলোমিটার, কাদাতে তোমার 2 কিলোমিটার। তা নিঃসন্দেহে বাতাস হচ্ছে পানি তোমার জন্য ঘন, তোমার কাছে যেতে বাধাপ্রাপ্ত হয়েছে। তারপরে কাদা আরো ঘন, যার মধ্যে বেগ যত ঘন, যত কম, সে তত ঘন মাধ্যম। যার যে মাধ্যমে যত বেগ কম, তার জন্য সে মাধ্যম তত ঘন। পরিষ্কার? পরিষ্কার হয়েছে? একটা কথা মাথায় রাখবা। ওকে, বাই।